হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আজ খুলে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এদিকে অধিকাংশ কারখানা খুলে দেয়া তৈরি পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। আশুলিয়ার জামগড়া, জিরাবর, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ শিল্পাঞ্চল জুড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। বৈঠক শেষে বুধবার থেকে দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণাও দেয়া হয়। শিল্পাঞ্চলে আরো খবর জানাবেন সেখানে অবস্থান করা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, সব কারখানা কি খুলেছে এবং শ্রমিকরা কি কর্মস্থলে যোগ দিয়েছেন? সব কারখানা আসলে খোলেনি। গতকাল যে সংখ্যাটা ছিল 55, অর্থাৎ যে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল তার মধ্যে 19টি বাদে অন্য কারখানাগুলো খুলেছে। আমরা এটা বলতে পারি যে 19টি কারখানা তাহলে খোলেনি এবং এর সাথে আগে থেকে অনেকগুলো কারখানা নানা সংকটের কারণে বন্ধ ছিল। শ্রম অসন্তোষ সহ বেতন ভাতা দিতে না পারা কিংবা কারো জ্বালানি সংকট, গ্যাস সংকট সহ নানা কারণে যেগুলো বন্ধ ছিল, তো এই সবগুলো কারখানা মিলিয়ে এখনো বন্ধ রয়েছে 188টির মতো কারখানা। তো এই এত সব কারখানা বন্ধ থাকাতে কিন্তু এইসব কারখানার কয়েক হাজার শ্রমিক সভাপতি বেকার হয়ে পড়েছেন। আর গতকাল যে উচ্চ পর্যায়ের বৈঠকটা হয়েছে, যেখান থেকে আজকে সব কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছিল, তো সেই ঘোষণা সকাল থেকেই কর্মবিমুখ হয়ে পড়েছে শিল্পাঞ্চল। আসলে আমরা দেখেছি শ্রমিকরা সারিবদ্ধভাবে নিজ নিজ কারখানায় ঢুকেছেন এবং চারপাশে কারখানাগুলোর সামনে পেছনে চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তো এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমি বিজিএম এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা গোটা পরিস্থিতি পর্যালোচনা করছেন। কারখানায় শ্রমিকরা ঠিকঠাক মতো কতটা স্বস্তির সাথে কাজ করছেন, যেহেতু তাদের অধিকাংশ দাবি দাওয়াগুলো সবগুলোই প্রায় মেনে নেওয়া হয়েছে। তো এখন তারা মূলত পরিস্থিতির পর্যালোচনা করছেন। আরো কিছুক্ষণ পরে বোঝা যাবে যে এই পরিস্থিতিটা ঠিক কতটা টেকসই হয়। জবচিন্তা। আশুলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন জাহিদুর রহমান। চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও 9টি বাল্কহেড সহ 28 জনকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। রাতে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। আন্তর্জাতিক। অধ্যাপক ডক্টর হরিণী অমর সূর্যকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক। ফলে 24 বছর পর নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা। 54 বছর বয়সী ডক্টর হরিণী অমর সূর্য একাধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজকর্মী, রাজনীতিক এবং নারী অধিকার কর্মী। দক্ষিণ শ্রীলঙ্কার গল প্রদেশে তার জন্ম। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক শ্রীলঙ্কার পার্লামেন্ট বিলুপ্ত করে নভেম্বরে নতুন পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন এবং হরিণী অমর সূর্য শ্রীলঙ্কাকে প্রধানমন্ত্রী করেন। তবে নভেম্বরে 225 সদস্যের পার্লামেন্ট নির্বাচনে হরিণী অমর সূর্যকে প্রধানমন্ত্রী হিসেবে ম্যান্ডেট অর্জন করতে হবে। যদিও বিগত নির্বাচনে পার্লামেন্টে মাত্র 3টি আসন ছিল প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকের চীনাপন্থী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের। শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাভো বন্দরনায়েক। চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত আর্ট বুক বাইডেনকে উপহার দেন। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে সাক্ষাৎ হয় ইউনুস ট্রুডোর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। তাছাড়া জনগণের মুক্তি, স্বাধীনতা, প্রতিষ্ঠানকে সংস্কার এবং বাংলাদেশের তরুণদের প্রতি সমর্থন জানান জাস্টিন ট্রুডো। ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সংস্থাটির মহাসচিব বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির শেষ দেখছেন না তিনি। প্রথম দিনের ভাষণে দ্রুত গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ক্ষমতায় থাকার চেয়ে গণতন্ত্রের স্বার্থে জনগণের মতামতকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। শুরু হলো বিশ্ব নেতাদের উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গাজা লেবাননে যুদ্ধ করছে ইসরায়েল, ইউক্রেন সুদানেও চলছে যুদ্ধ সংঘাত। অধিবেশনের শুরুতেই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট চ্যালেঞ্জের কথা উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা কখনো দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তা শেষ হওয়ার কোনো উপায় দেখছি না। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে পড়ায় জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিয়েছেন জো বাইডেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল এবং গাজার বাসিন্দারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে। গাজায় নিরীহ বাসিন্দারা প্রাণ হারাচ্ছে, ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। ভাষণে গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থান ফের স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা ক্ষমতায় আসি মানুষের সেবা করতে, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে নয়। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। এটা শুধু আমেরিকার জন্য প্রযোজ্য নয়, জনগণকে সম্মান জানাতে সকল দেশের জন্য গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত রাখা জরুরি। অন্যদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিন। গাজা সহ নানা সংকটে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। ফলে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পেরেছে। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় গোরস্থান। অধিবেশনে প্রথম দিন ভাষণ দিয়েছেন ব্রাজিল, মালদ্বীপ সহ আরও কয়েকটি দেশের নেতা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের প্রশ্নের রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নিহতদের কেন বীরের মর্যাদা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া আহতদের মুক্তিযোদ্ধার মর্যাদা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। গুলিতে মারা যায় ১,০০০-এর অধিক মানুষ, আহত হন প্রায় ২৫,০০০। পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হাইকোর্টে রিট করেন ব্যবসায়ী আলী নাজির শাহীন। যে কোনো পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়ে ১৮ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা দেন সেনাপ্রধান। বলেন,
যাই আসুক না কেন সেনাবাহিনী নোবেলজয়ী ইউনূসের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করা এবং তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্রের সংস্কারগুলো সম্পন্ন করতে পূর্ণ সহায়তা ও সমর্থন দেয়া অব্যাহত রাখা। তৃতীয়ত, আগামী 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। এবং চতুর্থত, বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করারও আশ্বাস দিয়েছেন জেনারেল ওয়াকার। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদন বিষয়ে তদন্তের জন্য 1 সদস্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম মাকসুদ জাহিদিকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিকে চেকের সত্যতা যাচাই করে আগামী 3 দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে ও কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তারা। এ সময় 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর করা সহ শ্রমিকদের 18টি দাবি মেনে মালিক শ্রমিকদের যৌথ বিবৃতি দেওয়া হয়। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। দফায় দফায় বৈঠক করেও ঠেকানো যায়নি সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, এমনকি শ্রমিকের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও মালিক শ্রমিক প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের প্রায় 50 দফা দাবির যৌক্তিক ও এখনই বাস্তবায়নযোগ্য 18টি দাবি মেনে নেবার সিদ্ধান্ত হয়। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি, যার মধ্যে 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর, মূল্যস্ফীতি বিবেচনায় নভেম্বরের মধ্যে ইনক্রিমেন্ট, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে কমিটি গঠন, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা, মাসে 250 টাকা হাজিরা বোনাস, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসায় স্থানীয় প্রভাব নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন ও গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা অন্যতম। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয় সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আর বিশৃঙ্খলায় দেশের বাইরে থেকেও ইন্ধন দেয়া হচ্ছে উল্লেখ করে বুধবার থেকে এমনটা হলে সরকার কঠোর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাজের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। এ সময় সরকার শ্রমিকদের দাবি পূরণে আন্তরিক জানিয়ে কাজে ফেরার আহ্বান জানানো হয় মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে। আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসইসির সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে একই শেয়ারে কারসাজির জন্য সাকিব আল হাসান ছাড়া
আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ইশাল কমিউনিকেশনসকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের ১৭ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ মাস জুড়ে কারসাজি করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৩৫ টাকা বা ৮৪% বাড়ানো হয়েছিল। ইন্তেকাল করেছেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সভাপতি এবং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘদিন কিডনি, লিভার সহ নানা জটিলতায় ভুগছিলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতি এবং বিমানে ভ্রমণের উপযোগী না হওয়ায় রোববার রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে এমন একটি লোক আমরা হারিয়েছি। এই সাংবাদিক জগতের একটি লোক আসবে কি না আমি জানি না, কিন্তু এই গাজী ভাই বিভিন্ন সময় সাংবাদিকের পেশার জন্য লড়ে গেছেন এবং আপনারা জানেন যে সাগরুলির ব্যাপারে সাংঘাতিক তৎপর ছিলেন। আমি তার অধিক মহরত কামনা করছি এবং তার সত্য পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সবসময় রাজপথে ছিলেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়, আমরা গভীর শোকাভিভূত। তিনি যে লড়াই করেছেন এই দেশের সাংবাদিক জীবন, এই দেশের মুক্তিকামী মানুষ, এই যে গণতন্ত্রের মানুষ চিরদিন তার শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রুহুল আমিন গাজীর জন্ম ১৯৫৬ সালের ১২ নভেম্বর চাঁদপুর সদরের গোবিন্দিয়ায়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFGO-এর চতুর্থবারের মতো সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন সহকর্মী, স্বজনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সাংবাদিকের অধিকার, দাবিদার, ন্যূনতম মর্যাদা আদায়ে সবসময় সোচ্চার। সাংবাদিক সমাজের যে অপরিণীয় ক্ষতি হয়েছে, আমরা সেই ক্ষতি সহসা কাটিয়ে উঠতে পারবো কিনা আমরা জানি না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গেছেন। আমার পুরো পরিবার সারা দেশবাসীর কাছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি BFUJ-এর মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ-এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় উপদেষ্টা কথা জানান। সেই সাথে তিনি বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানায়ও অভিযান পরিচালনা শুরু হবে। পলিথিন ব্যবহার বন্ধে অভ্যস্ত হওয়ার জন্য মানুষ পর্যাপ্ত সময় পাচ্ছে মন্তব্য করে বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার বাড়ানোর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্লাস্টিক ও পলিপ্রোপাইলেনের ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা সম্পৃক্ত হয়ে দেশকে ফ্যাসিবাদী মুক্ত করেছেন এমন 87 প্রবাসীকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রবাসীদের মূল সমস্যাগুলো সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সঠিক তথ্য তুলে ধরে গণমাধ্যমের কাছে সহায়তা চান বর্তমান সরকারের এই উপদেষ্টা। যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওখানে কারাবরণ করেছেন, আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী
কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে 2 পর্যটক ও তাদের গাড়ির চালককে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশের তৎপরতায় অপহরণকারীরা পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানান SM নাহিদুজ্জামান, মামুন ফকির এবং জোবায়ের আলম। পুলিশ ও অপহৃতরাও জানান মঙ্গলবার দুপুরে দীঘিনালার জামতলী এলাকায় তাদের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করেন অপহরণকারীরা। এ সময় মারধর করে 3 জনের কাছে 50 লাখ টাকা দাবি করা হয়। পরে 20 লাখ টাকা মুক্তিপণে তাদের ছাড়তে রাজি হন অপহরণকারীরা। এক পর্যায়ে ভুক্তভোগীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পরে অপহরণকারীদের নম্বরে পুলিশ যোগাযোগ করলে ভুক্তভোগীদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক মাহুতের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান কুড়িগ্রামের নজরুল ইসলাম ও পটুয়াখালীর হাসান নামের 2 ব্যক্তি কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে হাতি দিয়ে টাকা তোলেন। মঙ্গলবার সকালে পোলসার এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা তুলছিলেন তারা। এ সময় হাতির পিঠে ছিলেন মাহুত নজরুল। ধারণা করা হচ্ছে ভুল সংকেত দিলে হাতিটি রেগে গিয়ে তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস সহ অন্যরা হাতিটি আটক করে। পরে ঢাকায় বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। হাতিটির প্রকৃত মালিককে তা এখনো জানা যায়নি। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মিরপুরের বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইগল চত্বরে এই সংঘর্ষ হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান ও ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মূল্যস্ফীতির হ্রাস টানতে সুদের হার আরও বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 50 ভিত্তি পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে খুব দ্রুতই রেপো সুদ হার 9.50% উন্নীত হবে এবং ঋণ সহ সব ধরনের ব্যাংকিং পণ্যের উপর সুদের হার আরও বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নীতি সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে। মুদ্রানীতিতে সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে নীতি সুদ হার বাড়ানো হবে বলেও জানানো হয়। গত 25 আগস্ট নীতি সুদ হার সর্বশেষ বাড়ানো হয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতারা তাঁর প্রতি যে সমর্থন জানিয়েছেন সেটা অনেকটা বিরল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের ব্যুরো চিফ ফরিদ আলম। অধিবেশনের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক নিয়ে আলোচনায় ছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের বিশেষ আগ্রহের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাংবাদিকরা। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে, মিশনের বিভিন্ন আমাদের অ্যাম্বাসেডরের কাছে ধর্ণা দিচ্ছে, লবিং করছে ডক্টর ইউনূসের সাথে আমরা একটা বৈঠক করতে চাই। এইটা বাংলাদেশি হিসেবে গর্বের। রোহিঙ্গা ইস্যুতে উনি প্রথম খুবই চমৎকারভাবে ডিসকাস করে আমরা কিছু দূর আগিয়েছি এটা প্লাস এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যে কিছু চুক্তি হয়েছে সেখানে $199 মিলিয়ন আরও একটি বিষয় রয়েছে। এইগুলো বাংলাদেশের জন্য খুবই পজিটিভ। অধিবেশনের প্রথম দিনে ডক্টর ইউনূসের বিভিন্ন দেশের নেতা ও সংস্থাগুলোর সাথে কি কি বিষয়ে কথা হয়েছে এবং কেমন অগ্রগতি হয়েছে সেসব বিষয় তুলে ধরতে হায়াত হোটেলে মঙ্গলবার রাতে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সফরের দ্বিতীয় দিন এবং অধিবেশনে যোগদানের প্রথম দিনেই রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় অগ্রগতি হয়েছে বলে জানান সফরসঙ্গী অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। প্রথমবারের মতো ওনার নেতৃত্বে মানে মহাসচিবের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোহিঙ্গা করার জন্য, এবং এটা একটা বড় জিনিস। এবং এটা হওয়ার পরে যে কানাডিয়ান যে প্রতিনিধি ছিলেন বব রে, একদম উদাত্ত কণ্ঠে স্পষ্ট সমর্থন দিয়েছেন এবং বলেছেন যে আন্তর্জাতিক সমাজ যেন এইটাকে কেন্দ্র করে যেন আগায়, এবং সেটা হচ্ছে অন্যদেরকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র পাত্রে উজরা জায়া ছিলেন, দ্বন্দ্ব ছিল এবং তারা সাথে সিগন্যালটা পেয়েছেন।
এটা একটা বড় অর্জন। জাতিসংঘে ডক্টর ইউনূসের সারাদিনের নানা কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসের প্রতিটি বৈঠকই সফল বলে মন্তব্য করেন তিনি। ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর আইএমএফ তো আপনি জানেন, আইএমএফ এর সহায়তা মানে কিন্তু আইএমএফ একা সহায়তা করে না, তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, এডিবি ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে আইএমএফ এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে জুলাই বিপ্লব সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান শফিকুল আলম। এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হলো, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা, হ্যাঁ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে, এবং সেখানে আমরা যে কমিশনগুলো হচ্ছে এই কমিশনগুলো কি কি কাজ করবে। প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রেস সচিব আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। অধিবেশনের দ্বিতীয় দিনেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে আরও অগ্রগতি বা ইতিবাচক আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ভাষণ দিবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস এসেই যেন বিশ্ব নেতাদের মন জয় করে নিয়েছেন, এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যে। তার এই আগমনকে বিশ্ব নেতারা যেভাবে দেখেছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হয়ে থাকবে দীর্ঘদিন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আজ খুলে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে গ্যাস ও অন্যান্য সংকটের কারণে 19টি কারখানা আজ খোলেনি। অধিকাংশ কারখানা খুলে দেয়া তৈরি পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। জামগড়া, জিরাবর, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ শিল্পাঞ্চল জুড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। বৈঠক শেষে বুধবার থেকে দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এদিকে গাজীপুরে সকল পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগে 24 জনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। অর্থনৈতিক সংকটের কারণে যেসব কারখানা দীর্ঘদিন যাবৎ উৎপাদন বন্ধ রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য সকল কারখানায় উৎপাদন কার্যক্রম আজ সকাল থেকে স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে আরো খবর জানাবেন সেখানে অবস্থান করা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, সব কারখানা কি খুলেছে এবং শ্রমিকরা কি কর্মস্থলে যোগদান করেছেন? কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আপনি দেখতেই পাচ্ছেন শিল্পাঞ্চলে যে কর্মমুখরতা ফিরে এসছে, উৎপাদনে আবার কারখানাগুলো ফিরেছে তার একটা চিত্র। আমরা যেখানে আছি সেখানে মোটামুটি সেই শিল্পাঞ্চলের ম্যাক্সিমাম কারখানাতে এরকম একটা কর্মচাঞ্চল্যতা দেখা যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগের বুলেটিনে আমরা বলেছিলাম যে 19টি কারখানায় কাজ বন্ধ, তার মধ্যে 5টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে, আর বাকি অবশিষ্ট কারখানাগুলোতে শ্রম আইনের 13(1) ধারায় মানে সেগুলোকে বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ সেসব কারখানায় কাজ নেই, তো মানে বেতনও নেই এই নীতিতে। তো কিছুক্ষণ আগে যে খবরগুলো আমরা পেয়েছি যে অনন্ত কারখানার প্রায় 250-র অধিক শ্রমিককে একযোগে বরখাস্ত করা হয়েছে। তো তারা কিছুটা গোলযোগের করার চেষ্টা করেছিলেন, সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সেখান থেকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেছে, তারা চলে গিয়েছে। আর কিছুক্ষণ আগে জিরাবর, আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবর এলাকায় সিরাজগঞ্জ 5 আসনের সাবেক আওয়ামী লীগ দলের সংসদ সদস্য মমিন মণ্ডলের মালিকানাধীন মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছে, কাজ বন্ধ রেখে কিছুটা বিক্ষোভ করছে, এবং তারা বলছে যে 25,000 টাকার নিচে তারা মানবে না, এবং এটা সত্তর তাদের এই দাবিটা মানতে হবে, এরকম দাবি নিয়ে তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে। কিন্তু ওভারঅল যদি আমরা বলি যে সব মিলিয়ে শিল্পাঞ্চলে 2-1টি বিক্ষিপ্ত মানে ঘটনা ছাড়া
মোটামুটি কিন্তু শিল্পাঞ্চল একটা স্বাভাবিক গতিতে ফিরেছে এবং সবার মধ্যে এক রকমের স্বস্তি দেখা যাচ্ছে। জসিন্তা। আশুলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন জাহিদুর রহমান। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ভোরে রাজধানী গুলশান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গত 4 অগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 4 আসনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। অভিন্ন নদীগুলোর পানি ব্যবহারের অধিকার আদায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস 2024 উপলক্ষে সকালে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। রিজওয়ানা বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে তাদের প্রয়োজনীয় বিষয়ে সচেতন হতে হবে। উপদেষ্টা বলেন, যৌথ নদী কমিশনে শুধু বিশেষজ্ঞদের পর্যায়ে আলোচনা হয়, কিন্তু যারা নদী অববাহিকায় বসবাস করেন বা নদীর সাথে যাদের জীবন জীবিকা তাদেরই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, নদী এলাকায় স্থানীয় জনগণের কিছু দাবি আছে, সেগুলোর বিষয়ে লক্ষ্য রেখেও যৌথ নদীর পানি ব্যবহারের প্রক্রিয়ায় যেতে হবে। এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও 9টি বাল্কের সহ 28 জনকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। রাতে চাঁদপুর নৌপুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডব আর বালু ক্ষয়ে ক্রমশই ছোট হয়ে আসছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। ফলে সৈকতে সৌন্দর্য বর্ধনকারী নারিকেল বাগান, সংরক্ষিত ঝাউবন, তাল বাগান, শালবন সহ উদ্যানের অনেক গাছ লণ্ডভণ্ড হয়ে উপড়ে পড়ে আছে। আর এ কারণে কুয়াকাটা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। কমেছে পর্যটকদের সংখ্যাও। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। কক্সবাজারের পরে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে দেখা যায় বলে পর্যটকদের কাছে এর কদর একটু বেশি। পদ্মা সেতু হওয়ার পর দূরত্ব কমে আসায় পর্যটকদের ভিড় বাড়ছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ যেন আঁকড়ে ধরেছে দৃষ্টিনন্দন কুয়াকাটাকে। একাধিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সৈকত যেন বিধ্বস্ত কোনো জনপদ। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলেও কুয়াকাটা সৈকত রক্ষা করা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ। সাইড থেকে যে দিতে গেছে, বলক দিয়ে গেছে, বলক দেখা গেছে মাঝে দু একটা ডাক দিয়ে গেছে, বা ওই সাইড থেকে ওই মাঝে মাঝে দেখা গেছে লিক রয়ে গেছে। সর্বদিক দিয়ে নোংরা হয়ে গেছে, পর্যটককে আমরা আনন্দ দিতে পারতেছি না। এখানে যে ভাঙন রোধের জন্য যে বালির বস্তাগুলো এলোপাতারিভাবে ফেলানো হয়েছে, কোনো ডিসিপ্লিন নেই। এটা কীভাবে এক জায়গাতে ঠালা উঁচু এইভাবে আছে, এতে মানুষ অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয় জোয়ারে যখন পানি দেখা যায় না। অনিয়মের অভিযোগে পাউবির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক, তবে কাজে কোনো অনিয়ম হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি যতক্ষণ কাজ করছি নিয়ম আইন কানুন মেনেই
দরপত্র আহ্বান করা এবং দরপত্র মূল্যায়ন করা সেগুলো বাস্তবায়ন করেছি এবং এখানে কোনো অনিয়ম বা কোনো স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ঘূর্ণিঝড়ের গাছগুলো যেগুলো পরে সাগর এলাকা, সাগর তীরবর্তী এলাকা, এগুলি আমরা এজ ইট ইজ রেখে দিই, কারণ এই যে গাছগুলি ঝড়ে পড়ে যায় সেটা যদি আমরা রিমুভ করি সেই এলাকায় মাটির ক্ষয়ের রোধটা হবে না, সেটা মাটিটা ধরে রাখে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস যেটা আসে সেই জলোচ্ছ্বাসটা তারা ঠেকায়। কুয়াকাটাকে বাঁচাতে সরকারকে আরও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগী হতে হবে, এমনটাই মনে করছেন পর্যটক বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চট্টগ্রামের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরির কাছে। হায়দরি, চট্টগ্রামে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি, আপনার পিছনে দেখা যাচ্ছে। তো জনদুর্ভোগ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি আছি এখন চট্টগ্রামের এখানে সিএমপি কমিশনারের অফিসের সামনে মহাসড়কের পাশেই। তো আপনি লক্ষ্য করে থাকবেন যে বৃষ্টির কারণে জনজীবনে চরম দুর্ভোগ শুরু হয়েছে, কারণ মাঝে মাঝে শুকনো থাকছে এবং গত কয়েকদিন ধরে মোটামুটি আবহাওয়া ভালোই ছিল। আজকে সকালেও আবহাওয়া খুব সুন্দর ছিল, কিন্তু ঘণ্টাখানেক আগে থেকে হঠাৎ মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে স্কুলগামী, অফিসগামী এবং যারা কাজকর্ম করেন, নিত্য যারা বিভিন্ন কাজে বের হতে হয় যাদেরকে, তারা মোটামুটিভাবে একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং বৃষ্টি ভেঙেই অনেকে যাতায়াত করতে হচ্ছে তাদের অফিস, আদালত এবং কর্মস্থলে। আর অপরদিকে এই যে মেঘাচ্ছন্ন অবস্থা, এই অবস্থার কারণে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছে নদী ও সমুদ্র বন্দর সমূহকে মোটামুটিভাবে। তবে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। চট্টগ্রামে যে বিষয়টা আমরা বরাবরই আশঙ্কা করি সেটা হচ্ছে যে এই ধরনের বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করে তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। জসিন্তা, জানছিলাম চট্টগ্রাম থেকে বৃষ্টির খবর। আন্তর্জাতিক। অধ্যাপক ডক্টর হরিণী অমর সূর্যকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক। ফলে 24 বছর পর নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা। 54 বছর বয়সী ডক্টর হরিণী অমর সূর্য একাধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজকর্মী, রাজনীতিক এবং নারী অধিকার কর্মী। দক্ষিণ শ্রীলঙ্কার গল প্রদেশে তার জন্ম। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক শ্রীলঙ্কার পার্লামেন্ট বিলুপ্ত করে নভেম্বরে নতুন পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন এবং হরিণী অমর সূর্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী করেন। তবে নভেম্বরে 225 সদস্যের পার্লামেন্ট নির্বাচনে হরিণী অমর সূর্যকে প্রধানমন্ত্রী হিসেবে ম্যান্ডেট অর্জন করতে হবে, যদিও বিগত নির্বাচনে পার্লামেন্টে মাত্র 3টি আসন ছিল প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকের চীনাপন্থী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের। শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাভো বন্দেনায়েক। চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। খেলার খবর। স্কোয়াশ টুর্নামেন্ট। ঢাকার বিভিন্ন ভেন্যুতে চলছে ইস্পাহানি 4র্থ ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট। সম্প্রতি নেপাল থেকে সাফল্য নিয়ে এসেছে জাতীয় দলের খেলোয়াড়রা। 46 বছর আগে ফেডারেশনের যাত্রা শুরু হলেও নিজেদের কোর্ট না থাকায় অনুশীলনের জন্য সমস্যার মুখোমুখি হতে হয় খেলোয়াড়দের। তবু অলিম্পিক খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে কার্যক্রম। রিপোর্ট কুশল ইয়াসিরের। 1978 সালে শুরু হয় স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের যাত্রা। যদিও আন্তর্জাতিক অঙ্গনে তেমন সাফল্য ছিল না বাংলাদেশের। চলতি মাসেই নেপালের কাঠমান্ডুতে 3য় আন্তঃক্লাব আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে সাফল্য পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পুরুষ ও নারী গ্রুপের 11 জনের দলটি রৌপ্যসহ 9টি পদক পেয়েছে। সাফল্য পেলেও ফেডারেশন সাধারণ সম্পাদকের আক্ষেপ নিজস্ব ভেন্যু নিয়ে। অনেক জায়গায় একসময় খেলা হতো, অনেক কোর্ট আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কোর্ট আছে, বুয়েটে কোর্ট আছে, মেডিকেল কলেজে কোর্ট আছে, এবং আপনি সারপ্রাইজ হবেন ফজলে রাব্বি হলে যে একটা কোর্ট, 2টা কোর্ট আছে, ওখানে ফ্যামিলি অ্যাকোমোডেশন করে রেখে দিয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে রাজশাহী, কুড়িগ্রাম, পাবনা বা বিভিন্ন জায়গায় কোর্টগুলো হয় স্টোর করেছে, নাহলে জিমনেশিয়াম করেছে। তো এই ডেড গেমটাকে আমরা চালু করতে চাচ্ছি। বর্তমানে ইস্পাহানি 4র্থ ওপেন স্কোয়াশের 3টি টুর্নামেন্ট চলমান রয়েছে। এগুলো হচ্ছে 8 দেশের পেশাদার পুরুষদের নিয়ে
PAF ট্যুর, নারীদের জন্য স্যাটেলাইট ট্যুর আর ন্যাশনালস। 2028 অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে কার্যক্রম। আমাদের একটা রোড ম্যাপ আছে, লং টার্ম প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, ওটার নাম দিয়েছি আমরা ড্রিম জার্নি। আমরা 25 সালে আমাদের প্রথম ফেজটা শেষ হবে, তারপরে 28 সাল পর্যন্ত আমরা যাব। 28 সালে প্রথম অলিম্পিকে স্কোয়াশ খেলা হবে। আমরা চাচ্ছি যে আমরা অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই এবং আমরা সেইভাবে চেষ্টা করব। যদি সাহায্য সহযোগিতা পাই আপনাদের কাছ থেকে, স্পন্সরদের কাছ থেকে, তাহলে অবশ্যই আমরা এটা অ্যাচিভ করতে পারবো। মৃতপ্রায় খেলাটির প্রসারে কাজ করছে ফেডারেশনের বর্তমান পর্ষদ। আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে স্কোয়াশ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতারা তার প্রতি যে সমর্থন জানিয়েছে সেটা অনেকটা বিরল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের ব্যুরো চিফ ফরিদ আলম। When you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. অধিবেশনের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক নিয়ে আলোচনায় ছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের বিশেষ আগ্রহের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাংবাদিকরা। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে, মিশনের বিভিন্ন আমাদের অ্যাম্বাসেডরের কাছে ধর্ণা দিচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে উনি প্রথম খুবই চমৎকারভাবে ডিসকাস করে আমরা কিছুদূর আগিয়েছি এটা প্লাস, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যে কিছু চুক্তি হয়েছে সেখানে $199 মিলিয়ন আরও একটি বিষয় রয়েছে। অধিবেশনের প্রথম দিনে ডক্টর ইউনূসের বিভিন্ন দেশের নেতা ও সংস্থাগুলোর সাথে কি কি বিষয়ে কথা হয়েছে এবং কেমন অগ্রগতি হয়েছে সেসব বিষয় তুলে ধরতে হায়াত হোটেলে মঙ্গলবার রাতে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সফরের দ্বিতীয় দিন এবং অধিবেশনে যোগদানের প্রথম দিনেই রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় অগ্রগতি হয়েছে বলে জানান সফরসঙ্গী অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। প্রথমবারের মতো ওনার নেতৃত্বে মহাসচিবের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোহিঙ্গা করার জন্য, এবং এটা একটা বড় জিনিস। এবং এটা হওয়ার পরে যে কানাডিয়ান যে প্রতিনিধি ছিলেন বব রে, একদম উদাত্ত কণ্ঠে স্পষ্ট সমর্থন দিয়েছেন এবং বলেছেন যে আন্তর্জাতিক সমাজ যেন এইটাকে কেন্দ্র করে যেন আগায়, এবং সেটা হচ্ছে অন্যদেরকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র পাত্রে উজরা জায়া ছিলেন, দন্ডু ছিলেন, এবং তারা সাথে এই সিগন্যালটা পেয়েছেন। জাতিসংঘে ডক্টর ইউনূসের সারাদিনের নানা কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসের প্রতিটি বৈঠকই সফল বলে মন্তব্য করেন তিনি। ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর IMF তো আপনি জানেন, IMF এর সহায়তা মানে কিন্তু IMF একা সহায়তা করে না, তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, ADB ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে IMF এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে জুলাই বিপ্লব সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান শফিকুল আলম। এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হলো, এটা তো একটা পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা। হ্যাঁ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে। এবং সেখানে আমরা যে কমিশন গুলো হচ্ছে, এই কমিশন গুলো কি কি কাজ করবে। প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন উপ সহকারী প্রেস সচিব আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। অধিবেশনের দ্বিতীয় দিনেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে আরো অগ্রগতি বা ইতিবাচক আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও ব্রিফিং এ জানানো হয়। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ভাষণ দিবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস এসেই যেন বিশ্ব নেতাদের মন জয় করে নিয়েছেন।
এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যে। তার এই আগমনকে বিশ্ব নেতারা যেভাবে দেখেছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হয়ে থাকবে দীর্ঘদিন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন তিনি। ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা বলেন, 2015 সালের 10 ফেব্রুয়ারি উত্তরা থেকে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। 6 মাস গুম থাকা দিনগুলোতে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয় বলেও তিনি জানান। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। আমি ট্রাইব্যুনালে অভিযোগটা দিয়েছি, সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে আমি করেছি শেখ হাসিনাকে, দ্বিতীয় আসামি করেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খানকে, এবং 3 নম্বরে আমি করেছি আইনমন্ত্রী আনিসুল হককে, 4 নম্বরে সাবেক আইজি শহীদুল হককে, 5 নম্বরে ডিজির তখন র্যাবের যে প্রধান ছিলেন মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদকে। 5 জনকে আসামি, আর অজ্ঞাতনামা আরও 20-25 জন। হ্যাঁ, অজ্ঞাতনামা। অভিন্ন নদীগুলোর পানি ব্যবহারের অধিকার আদায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস 2024 উপলক্ষে সকালে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। রিজওয়ানা বলেন, পানির ন্যায্য হিস্সা আদায়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে তাদের প্রয়োজনীয় বিষয়ে সচেতন হতে হবে। উপদেষ্টা বলেন, যৌথ নদী কমিশনে শুধু বিশেষজ্ঞদের পর্যায়ে আলোচনা হয়, কিন্তু যারা নদী অববাহিকায় বসবাস করেন বা নদীর সাথে যাদের জীবন জীবিকা, তাদের এই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, নদী এলাকায় স্থানীয় জনগণের কিছু দাবি আছে, সেগুলোর বিষয়ে লক্ষ্য রেখেও যৌথ নদীর পানি ব্যবহারের প্রক্রিয়ায় যেতে হবে। এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, 2 দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধের 2 মাস 10 দিন পর আজ খুলেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল। সকালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার পরপরই একটি ছাত্রী হল সহ 3টি হল পরিদর্শন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। পরিদর্শন শেষে হলের বিদ্যমান সমস্যার সমাধানের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য। এদিকে দীর্ঘদিন পর হল খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা। অন্যদিকে হলগুলো পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। আপনার মাগফিরাত কামনা করে আজকে সকল ছাত্রছাত্রীদের পদচারণায় আমরা এই বিশ্ববিদ্যালয়ের 3টি হল ওপেন করেছি। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ভোরে রাজধানীর গুলশান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 11 জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 4 আসনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 12 জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বিগত স্বৈরাচার সরকার বিদেশে সুচিকিৎসা করতে না দেয়ায় তার শারীরিক দুরবস্থা তৈরি হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সময় চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডক্টর মঈন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সরকারের জুলুম, নিপীড়ন আর নির্যাতনের শিকার হয়েছেন মান্না। রাজনৈতিক প্রতিহিংসায় স্বৈরাচার সরকার তাকে বিদেশে সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। বিএনপি ও সমমনা এমন অসংখ্য নেতাকর্মী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর মঈন খান। পরীক্ষা নিরীক্ষা করেছেন, মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। 10 বছর আগে তাকে কি ধরনের জঘন্য অত্যাচার এবং জুলুমের শিকার হতে হয়েছিল, তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই। নগদ নিবেদিত অর্থনীতির খবর। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আজ খুলে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে গ্যাস ও অন্যান্য সংকটের কারণে 19টি কারখানা আজ খোলেনি। কারখানা ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ 121 শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকৃতরা বলছেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। আশুলিয়ায় খুলে দেওয়া অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে। জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ শিল্পাঞ্চল জুড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয় আজ থেকে দেশের সব শিল্প কারখানা খুলে দেওয়া হবে। এদিকে গাজীপুরের সকল পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগে 24 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অর্থনৈতিক সংকটের কারণে যেসব কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য সকল কারখানায় উৎপাদন সকাল থেকে স্বাভাবিক রয়েছে। ওদিকে গাজীপুরে বকেয়া বেতন ও এক নারী শ্রমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নেয় শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে শ্রমিকরা সরে গেলে 2 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। করতে চাই, আমরা কাজ করতে চাই, আমাদের কথা আমাদের কেন বাইরে দাঁড় করে রাখলো? আন্দোলন করছে পুরো ফ্যাক্টরি, 6000 মানুষ আন্দোলন করছে, আর এখানে মাত্র বার করছে 200 জন। কেন এটা কেন? নাটোরে ছাত্রদল কর্মী রাকিব ও স্বেচ্ছাসেবক দল কর্মী রায়হান হত্যা মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সাথে খালাস পেয়েছেন দলের আরও 13 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এ রায় দেন। 2015 সালের 5 জানুয়ারি কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতাকর্মীরা শহরের তেবাড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। এতে নিহত হয় ছাত্রদল কর্মী রাকিব ও স্বেচ্ছাসেবক দলের কর্মী রায়হান। এ ঘটনায় রাকিবের ভাই আঞ্জুম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তৎকালীন আওয়ামী লীগ এমপির চাপে উল্টো দুলু সহ বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। জানাজা শেষে রুহুল আমিন গাজীর মরদেহ তার গ্রামের বাড়ি চাঁদপুরে নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান এই সাংবাদিক নেতা। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, ইলেকট্রোলাইট সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন তিনি। রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি। বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডব আর বালু ক্ষয়ে ক্রমশই ছোট হয়ে আসছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। ফলে সৈকতের সৌন্দর্য বর্ধনকারী নারিকেল বাগান, সংরক্ষিত ঝাউবন, তালবাগান, শালবন সহ
উদ্যানের অনেক গাছ লণ্ডভণ্ড হয়ে উপড়ে পড়ে আছে। আর এ কারণে কুয়াকাটা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। কমেছে পর্যটকের সংখ্যাও। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। কক্সবাজারের পরে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে দেখা যায় বলে পর্যটকদের কাছে এর কদর একটু বেশি। পদ্মা সেতু হওয়ার পর দূরত্ব কমে আসায় পর্যটকদের ভিড় বাড়ছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ যেন আঁকড়ে ধরেছে দৃষ্টিনন্দন কুয়াকাটাকে। একাধিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সৈকত যেন বিধ্বস্ত কোনো জনপদ। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলেও কুয়াকাটা সৈকত রক্ষা করা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ। সাইড থেকে যে দিয়ে গেছে বলক দিয়ে গেছে, বলক দেখা গেছে মাঝে দু একটা ডাবে গেছে, বা ওই সাইড থেকে ওই মাঝে মাঝে দেখা গেছে লিক রয়ে গেছে। সর্বদিক দিয়ে নোংরা হয়ে গেছে, পর্যটককে আমরা আনন্দ দিতে পারতেছি না। এখানে যে ভাঙন রোধের জন্য যে বালির বস্তাগুলো এলোপাতারিভাবে ফেলানো হয়েছে, কোনো ডিসিপ্লিন নেই। এটা কিভাবে এক জায়গাতে ঠালা উঁচু এইভাবে আছে, এতে মানুষ অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয় জোয়ারে যখন পানি দেখা যায় না। অনিয়মের অভিযোগে পাউবির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক, তবে কাজে কোনো অনিয়ম হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি যখন কাজ করছি নিয়ম আইন কানুন মেনেই দরপত্র আহ্বান করা এবং দরপত্র মূল্যায়ন করা সেগুলো বাস্তবায়ন করেছি, এবং এখানে কোনো অনিয়ম বা কোনো স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ঘূর্ণিঝড়ের গাছগুলো যেগুলো পরে সাগর এলাকায়, সাগর তীরবর্তী এলাকায়, এগুলি আমরা এজ ইট ইজ রেখে দিই। কারণ এই যে গাছগুলি ঝড়ে পড়ে যায় সেটা যদি আমরা রিমুভ করি সেই এলাকায় মাটির ক্ষয়ের রোধটা হবে না, সেটা মাটিটা ধরে রাখে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস যেটা আসে সেই জলোচ্ছ্বাসটা তারা ঠেকায়। কুয়াকাটাকে বাঁচাতে সরকারকে আরও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগী হতে হবে, এমনটাই মনে করছেন পর্যটক বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম, শামিলিনা স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনেছেন 11টি পরিবার ও একজন আইনজীবী। গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি জানিয়ে পরিবারগুলো গুমের সঙ্গে জড়িতদের সন্ধান ও নির্যাতন সেলগুলো উন্মুক্ত করার দাবি তোলেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে গুমের শিকার ব্যক্তি বা পরিবার নিয়ে অভিযোগ দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে ঘটে যাওয়া 64টি গুমের অভিযোগ নিয়ে 11টি পরিবার গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা ট্রাইব্যুনালে হাজির হয়েছিল। এ সময় তারা ট্রাইব্যুনালকে জানায়, গুম হওয়াদের জীবিত কিংবা মৃত কোনো সন্ধান এখনও তারা পাননি। জাতীয় গুম কমিশনের কার্যক্রম নিয়েও অসন্তুষ্টি তাদের। 725 জনের মতো লোক এখনো গুম অপহরণ অবস্থায় আছে, যাদেরকে এখনো জীবিত নাকি মৃত আছে এখনো উদ্ধার করা হয় নাই। 70 থেকে 80টার উপরে আয়নাঘর নামে আছে, কিন্তু এখনো একটা আয়নাঘর উন্মোচন করা হয় নাই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এই জন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে। পরে তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানায়, যাচাই বাছাই শেষে এসব অভিযোগ নিয়ে তদন্ত করবে সংস্থাটি। জানান, বিদ্যমান আইনে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিরা ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারবেন। 11টা অভিযোগের মোট 12 জন ব্যক্তির ব্যাপারে সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি। সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব। কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। বাবার ছবি নিয়ে কয়েকজন শিশু এসেছিল ট্রাইব্যুনালে, যাদের শৈশব কাটছে বাবার গল্প শুনে বা ভিডিও দেখে। তাদের কণ্ঠে ছিল প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক, ডিজিএফআই দেখে। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথা থেকে পাবো বাবাকে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সন্ত্রাসীদের হামলায় নিহত তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তনজিম সারওয়ার নির্জনের টাঙ্গাইলে গ্রামের বাড়িতে গেছেন সেনাবাহিনী কয়েকজন সাবেক জেনারেল ও অফিসার।
এ সময় তারা তানজিমের স্বজনদের সমবেদনা জানান এবং দুপুরে তার কবর জিয়ারত ও দোয়া করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদ। আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল সদরের বেদকা গ্রামে। গত 23 সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইশপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা মোহাম্মদ তানজিম সারওয়ার নির্জন নিহত হন। লেফটেন্যান্ট শহীদ তানজিম এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সে ইউনিফর্ম পরে অপারেশন করতে মারা গেছেন, এটা একটা খুবই দুর্ঘটনার বিষয় এবং আমরা যে এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। সাংবাদিক রুহুল আমিন গাজী জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মেজবাহ হাসানের রিপোর্ট। প্রিয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক রুহুল আমিন গাজী, কিন্তু এবারের আশাটা আলাদা। প্রেস ক্লাবে লাশবাহী গাড়ি ঢুকতেই ভিড় জমান হাজারো মানুষ, সবাই আবেগে আপ্লুত। প্রিয় মানুষ রুহুল আমিন গাজী সবসময় হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করতেন। তিনি চলে গেছেন না ফেরার দেশে। শেষবারের মতো প্রয়াত এই সাংবাদিক নেতাকে একবার দেখতে ছুটে এসেছেন সহকর্মী ও সাংবাদিক নেতারা। ছুটে আসেন রাজনীতিবিদ, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায় ও জাতীয় আন্দোলন সংগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর অবদানের কথা স্মরণ করেন তারা। প্রিয় অভিভাবককে হারিয়ে পাগল প্রায় সন্তান, বাবার স্মৃতিচারণ করে দোয়া চান সবার কাছে। প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজার নামাজ পড়ান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর পাবনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন জেলা জামায়াতের নেতারা। দুপুরে পাবনা প্রেস ক্লাবে ভিআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবি করেছেন। পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। চাঁদপুরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত কয়েক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 150 রোগী। এই অবস্থায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে চাঁদপুর শহরে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু লার্ভা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। আগামী 3 দিন রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি বিপদ সীমা বরাবর প্রবাহিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে আজ দুপুরে এসব তথ্য জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। বর্তমানে তিস্তা ও ধরলার পানি সমতলে স্থিতিশীল থেকে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে। দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর আজ দুপুরের দিকে প্রায় 50 মেট্রিক টন আলু নিয়ে ভারতীয় 2টি ট্রাক দেশে প্রবেশ করে। স্থানীয় আমদানিকারকের প্রতিনিধি পারভেজ হোসেন জানান, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি, তাই বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। আজ দুপুরে ভারতীয় 2 ট্রাকে 47 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। এসব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দামও কমে আসবে। আসন্ন দুর্গাপূজায় রাজশাহী জেলায় কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুজ্জামান। দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের সাথে একমত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, বিগত দিনের চেয়ে পুলিশ প্রশাসন আরও বেশি তৎপর হয়েছে। প্রতিটি মন্দির ও মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। এবারে শারদীয় দুর্গোৎসব আরও আনন্দময় হবে বলে আশা করেন তিনি। মত বিনিময় সভায় রাজশাহী জেলার 9টি উপজেলার মন্দির ও মণ্ডপ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে টিন উপহার বিতরণ করেছে বিএনপি। দুপুরে পরশুরাম উপজেলা অডিটোরিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। US President Joe Biden and Bangladesh Chief Advisor Professor Mohammad Yunus have affirmed the close partnership between Washington and Dhaka, which is rooted in shared democratic values and strong people-to-people ties. President Biden welcomed further engagement between the two governments and offered continued US support as Bangladesh implements its new reform agenda, said a White House statement after the two leaders met on the sidelines of the UNGA in New York yesterday. The US President congratulated Professor Yunus on his recent appointment as the head of the interim government of Bangladesh. এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হলো, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা। হ্যাঁ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে। এবং সেখানে আমরা যে কমিশনগুলো হচ্ছে, এই কমিশনগুলো কি কি কাজ করবে। Chief Advisor Professor Mohammad Yunus introduced 3 coordinators of Bangladesh's students' movement at the Clinton Global Initiative Leader Stage on the sidelines of the UNGA. Some of the leaders of the student movement are here. Yeah, will you see it? Stand up. It's amazing the way they speak. The language I never heard. That they speak about the world they want to build, the country they want to build for themselves, and they are ready behind it to make that happen. So please help them, support them, so that their dream comes true. And this is the responsibility we take together, and you'll be here with us in that dream, making that dream come true. Look like any other young person. You will not recognize her. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who are the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. So it's completely diverse. When they speak, the language is something
inspire any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. So this is the Bangladesh. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. Thank you very much. Thank you. Chief Advisor Professor Mohammad Yunus has sought cooperation from foreign friends to build a new Bangladesh dreamt by youth folks. Dr. Yunus said this at a reception hosted marking the 50th year of the Bangladesh's membership in the United Nations. Italian Prime Minister Giorgia Meloni today called upon Bangladesh to open a new page in the relationship between Rome and Dhaka, saying Italians are friends of Bangladesh. She made the call when she met Dr. Yunus. IMF Managing Director Kristalina Georgieva has pledged support to Bangladesh's reform initiatives, saying the Washington-based lender has sent a team to Dhaka to hold talks with the stakeholders over the matter. Urging the international community to come forward to resolve the long-pending Rohingya crisis, the Nobel laureate said if this crisis is not resolved, not only Bangladesh but the entire region will also fall into trouble. ওনার নেতৃত্বে মানে মহাসচিবের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোহিঙ্গা করার জন্য, এবং এটা একটা বড় জিনিস। এবং এটা হওয়ার পরে যে কানাডিয়ান যে প্রতিনিধি ছিলেন বব রে, তিনি একদম উদাত্ত কণ্ঠে স্পষ্ট সমর্থন দিয়েছেন এবং বলেছেন যে আন্তর্জাতিক সমাজ যেন এইটাকে কেন্দ্র করে যেন আগায়, এবং সেটা হচ্ছে অন্যদেরকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পাত্রে উজরা জায়া ছিলেন, দ্বন্দ্ব ছিল, এবং তারা সাথে সাথে সিগন্যালটা পেয়েছেন। ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর আইএমএফ তো আপনি জানেন, আইএমএফ এর সহায়তা মানে কিন্তু আইএমএফ একা সহায়তা করে না, তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, এডিবি ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে আইএমএফ এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। British MP Afsana Begum has called on the UK's National Crime Agency to investigate and take action regarding properties acquired by fascist Sheikh Hasina's land minister Saifuzzaman Chaudhry Javed, allegedly through corruption. Saifuzzaman reportedly has a property empire in Britain, which includes 74 houses in the Bangladeshi-dominated areas of Poplar and Limehouse in East London. Bangladeshi origin MP Afsana, who represents the constituency, wrote to the NCA questioning what steps it was taking about the matter. In her letter addressed to NCA DG, Afsana referenced an Al Jazeera report on Saifuzzaman titled The Minister's Millions. Afsana noted that Bangladesh's Anti-Corruption Commission has launched a probe into Saifuzzaman regarding allegations related to embezzlement and claims that he had laundered millions of dollars into the UK. Advisor Sardar Rizwana Hassan has said Bangladesh will soon take steps to hold negotiations with India on the sharing of water of transboundary rivers. The negotiations will be held after considering public opinion, and the outcomes of the talks will be shared with the people, Rizwana said while speaking at a seminar in the capital on Wednesday to mark World Rivers Day. এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। BNP senior leader Dr. Abdul Moin Khan has said the autocrat Awami League regime didn't allow opposition leaders to take proper treatment abroad. BNP chairperson Begum Khaleda Zia and Nagorik Oiko president Mahmudur Rahman Manna, among others, were deprived of their basic human rights.
He said this while visiting BSMMU, where Manna is undergoing treatment. The BNP leader also alleged that a number of BNP leaders and activists were suppressed and oppressed during the Hasina's fascist autocratic regime. আজকে থেকে 10 বছর আগে তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ছাত্র জনতারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাত সংস্কারের জন্য আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। That they speak about the world they want to build, the country they want to build for themselves. বিশ্ব দরবারে এভাবেই বাংলাদেশের তরুণদের পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটেড লিডার্স স্টেজ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেন। By their speeches, by their dedication, their commitment, they said you can kill us anytime you want, but we are not giving up. রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি আলোচনা সভায় অংশ নিয়ে ইউনূস বলেন, এ বিষয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার প্রস্তাব দেন। সম্মেলনে সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাপূর্বক নতুন এবং দূরদৃষ্টি সম্পন্ন সমাধানের উপায় কি হতে পারে তেমন প্রস্তাব আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাত সংস্কারের জন্য আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিভা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন IMF প্রধান। সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। জাতিসংঘের সদর দফতর থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন NTV নিউ ইয়র্ক ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কি কর্মসূচি আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মিতা। আমি আসলে জাতিসংঘের পথে রয়েছি, মাঝখানে আমি দাঁড়িয়ে সেটা হলো যে আপনি যেটা জানতে চাচ্ছেন যে ডক্টর ইউনূসের যেসব কর্মসূচি ছিল তার বাইরে গিয়েও কিন্তু তাকে অনেকগুলো কর্মসূচিতে অংশ নিতে হয়েছে এবং অনেক রাষ্ট্র এবং সরকার প্রধান, একাধিক রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথে তার কথা হয়েছে, বৈঠক হয়েছে, যেটা কিন্তু তার নির্ধারিত কর্মসূচিতে ছিল না। তো সেরকম ঘটনা ঘটে। আজকের ঘটনা সেরকমই। পাকিস্তানের প্রেসিডেন্ট সহ আরো কয়েকটি রাষ্ট্রের প্রধানের সাথে তার বৈঠকের কথা রয়েছে এবং কয়েকটি বিশ্ব সংস্থার প্রধানদের সাথে তার বৈঠকের কথা রয়েছে। তো সেই বৈঠকগুলো হওয়া পর্যন্ত যেহেতু এখন সকাল, সুতরাং এখনই আমি বলতে পারছি না যে কি কি বিষয়ে কথা হয়েছে, কি কি বিষয়ে কথা হবে। সেটা জানার জন্য আমাদেরকে আরো একটু সময় নিতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে গতকাল, আজকে বুধবার, গতকাল যে অধিবেশনের প্রথম দিনে ডক্টর ইউনূস অনেকগুলো কর্মসূচিতে অংশ নিয়েছেন, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ সহ আরো কয়েকটি বিষয়। গ্লোবাল ইনিশিয়েটিভে কিন্তু ডক্টর ইউনূস খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কিন্তু এর বাইরে ফ্রেন্ডস অফ বাংলাদেশ নামে একটি সংগঠন, যেটাতে কিন্তু ডক্টর ইউনূসের অনেক সমর্থক রয়েছে, সেটার একটা বৈঠক ছিল। সেই বৈঠকটি ছিল, এটাকে বলা হয়েছে যে এটা ব্যক্তিগত। আমি সেখানে গিয়েছিলাম, অনুষ্ঠানে যেতে পারিনি। তারা বলেছে যে এই অনুষ্ঠানে যাওয়া যাবে না, কোনো ভিডিও ধারণ করা যাবে না। তো সেখানে আমার ফরচুনেটলি বাংলাদেশের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, তার সাথে আমার দেখা হয়েছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কিছু বলতে রাজি হননি, তবে উনি বলেছেন যে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা
খুবই খুশি যে অনেক অনেক তাদের যে প্রত্যাশিত একজন ব্যক্তি ডক্টর ইউনূস যে বাংলাদেশকে গণতন্ত্রায়নে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারে এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ককে আরো সুদৃঢ় করতে পারে, আরো এগিয়ে নিতে পারে, সেরকম একজন ব্যক্তি হচ্ছে ইউনূস। সেই ইউনূস যেহেতু বাংলাদেশের সরকারের দায়িত্ব রয়েছেন, সেই জন্যই তাকে কিন্তু এই সফরের সময় ফ্রেন্ডস অফ বাংলাদেশ নামে ওই সংগঠন তাদের সাথে এটা বসেছিলেন সন্ধ্যার একটু আগে। সেই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদিও সেটা আলোচনায় খুব একটা আসেনি, লাইমলাইটে আসেনি, কিন্তু সেই বৈঠকে আমি মনে করি যে গতকালে রোহিঙ্গা ইস্যু, আইএমএফ এর অর্থ প্রদানের বিষয় ছাড়াও জাস্টিন ট্রুডো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক ছাড়াও কিন্তু ওই বিষয়টি কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ডক্টর ইউনূস তার কথা বলেছেন, এই জুলাই বিপ্লবের কথাই বলেছেন এবং কিভাবে তাকে দায়িত্ব নিতে সেই কথাগুলো বলেছেন। বাট ওই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোনো কারণে যেটা আড়ালে পড়ে গিয়েছে আমি মনে করি সেটা একটা বড় বিষয়। যাই হোক, আপনি যেটা জানেন, শেখ হাসিনা সহ আন্তর্জাতিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন 11টি পরিবার এবং এক আইনজীবী। গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি জানিয়ে পরিবারগুলো গুমের সঙ্গে জড়িতদের সন্ধান এবং নির্যাতন সেলগুলো উন্মুক্তের দাবি জানান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী গুমের শিকার ব্যক্তি বা পরিবার অভিযোগ করতে পারবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে ঘটে যাওয়া 64টি গুমের অভিযোগ নিয়ে 11টি পরিবার, গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা ট্রাইব্যুনালে হাজির হয়েছিল। এ সময় তারা ট্রাইব্যুনালকে জানায়, গুম হওয়াদের জীবিত কিংবা মৃত কোনো সন্ধান এখনও তারা পাননি। জাতীয় গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি তাদের। 725 জনের মতো লোক এখনো গুম অপহরণ অবস্থায় আছে, যাদেরকে এখনো জীবিত নাকি মৃত আছে এখনো উদ্ধার করা হয় নাই। 70 থেকে 80টার উপরে আয়নাঘর নামে আছে, কিন্তু এখনো একটা আয়নাঘর উন্মোচন করা হয় নাই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এজন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে। পরে তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানায়, যাচাই বাছাই শেষে এসব অভিযোগ নিয়ে তদন্ত করবে সংস্থাটি। জানান, বিদ্যমান আইনে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিরা ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারবেন। 11টা অভিযোগের মোট 12 জন ব্যক্তির ব্যাপারে সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি। সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব। কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। বাবার ছবি নিয়ে কয়েকজন শিশু এসেছিল ট্রাইব্যুনালে, যাদের শৈশব কাটছে বাবার গল্প শুনে বা ভিডিও দেখে। তাদের কণ্ঠে ছিল প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক ডিজিএফআই থেকে। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথার থেকে পাবো বাবাকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি দিন লাগার কথা নয়, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, প্রতিবেশী রাষ্ট্র যখন কৃতদাসের মতো আচরণ করে তখন ইলিশ রপ্তানির মতো বিষয়গুলো নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে, কারণ আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের বিজয় হয়েছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার মান্না সহ সব বিরোধী নেতারা। আজকে থেকে 10 বছর আগে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ছাত্র জনতারা। এদিকে ডিআরইউতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, প্রতিবেশী রাষ্ট্রে ইলিশ রপ্তানির বিরোধিতা করে না বিএনপি, তবে যখন প্রতিবেশী দেশ কৃতদাসের আচরণ করে তখন দেশের মানুষ আবেগপ্রবণ হতেই পারে। বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে,
এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো দ্রুত সংস্কার করা। আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না। সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানির হিস্সা সহ ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দাবি করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনায় 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। আর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে। আটককৃতরা হলেন বাবুল প্রকাশ, হেলাল উদ্দিন আনোয়ার হাকিম, আরিফুল্লাহ, জিয়াবুল করিম এবং মোহাম্মদ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল, অন্য 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত 24শে সেপ্টেম্বর রাত 3টার দিকে ডাকাতদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। পরে ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে জড়িত 6 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। বাদজোহর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মেজবা হাসানের রিপোর্ট। প্রিয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক রুহুল আমিন গাজী, কিন্তু এবারের আশাটা আলাদা। প্রেস ক্লাবে লাশবাহী গাড়ি ঢুকতেই ভিড় জমান হাজারো মানুষ। প্রিয় মানুষ রুহুল আমিন গাজী সবসময় হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করতেন। তিনি চলে গেছেন না ফেরার দেশে। শেষবারের মতো প্রয়াত এই সাংবাদিক নেতাকে একবার দেখতে ছুটে এসেছেন সহকর্মী ও সাংবাদিক নেতারা। ছুটে আসেন রাজনীতিবিদ, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায় ও জাতীয় আন্দোলন সংগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর অবদানের কথা স্মরণ করেন তারা। সাহসিকতা, সত্য প্রকাশে একনিষ্ঠ, এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে। প্রিয় অভিভাবককে হারিয়ে পাগল প্রায় সন্তান, বাবার স্মৃতিচারণ করে দোয়া চান সবার কাছে। প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজার নামাজ পড়ান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য সারা দেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সকাল থেকে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো কোনো জায়গায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেও জানায় সংস্থাটি। 25 এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এর পরবর্তীতে দেশের অধিকাংশ জায়গাগুলো থেকে বৃষ্টির প্রবণতা কমে যাবে।
তবে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকবে, যেহেতু বর্ষাকাল এখনও বাংলাদেশের উপর বিদ্যমান। আর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা দিয়ে দুর্বল হয়ে ভারতের ভিতরে স্থলভাগের উপর চলে গিয়েছে। অক্টোবরের ভেতর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত না হলেও ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাতিল হওয়া বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে 18, 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নেয়। ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিটটি করেন। ভারতে ইলিশ রপ্তানির প্রতিবাদে লিগ্যাল নোটিশ দেওয়ার পর এই আইনজীবী রিট করেন। বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, এনবিআর চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে রিটে বিবাদী করা হয়েছে। এর আগে লিগ্যাল নোটিশে বলা হয়েছিল, ইলিশ বাংলাদেশ ছাড়াও ভারত এবং মিয়ানমারে পাওয়া যায়। ভারতের বিশাল জলসীমায় ব্যাপক ইলিশ উৎপাদন হয়। বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে রপ্তানি এবং পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ ইলিশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। গত জুলাই ও অগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের বাণিজ্য বিঘ্নিত হয়েছে। ফলে চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.1% নেমে আসার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। এর আগের পূর্বাভাসে সংস্থাটি বলেছিল 2024-25 অর্থবছরে বাংলাদেশের পণ্য ও সেবার সার্বিক উৎপাদন 6.6% হবে। এডিবি বলছে, সাম্প্রতিক বন্যা বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। নেতিবাচক ঝুঁকি থাকায় সামষ্টিক অর্থনীতির পূর্বাভাস অত্যন্ত অনিশ্চিত। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, কঠোর বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে চাহিদা কমানো হয়েছে। এর আগে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 5.7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। চলে গেলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। দীর্ঘদিনের শারীরিক নানা রোগ ভোগের পর আজ বঙ্গবন্ধু মেডিকেলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 58 বছর। আজকের কাগজ, ভোরের কাগজ থেকে শুরু করে চ্যানেল আই, এটিএন নিউজ এবং দীপ্ত টিভিতে দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ছিল অঘোরের ক্রীড়া সাংবাদিক হিসেবে পদচারণা। তিনি ছিলেন ভিন্নধর্মী এক ক্রীড়া সাংবাদিক, যিনি ছোট বাক্যে গদ্য লেখাটাকে জনপ্রিয় করে তোলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায়। কিডনি জটিলতা এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 সেপ্টেম্বর তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে থাকতে হয়েছে প্রায় 2 সপ্তাহ। পরিবার ও শুভানুধ্যায়ীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর মণ্ডল। তিনি স্ত্রী, 2 কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কানপুরের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বাংলাদেশ দলের, নেই সাকিব আল হাসানের চোট নিয়েও। এমনকি তারকা এই অলরাউন্ডারের অফ ফর্ম নিয়েও ভাবাচ্ছে না কোচ চন্ডিকা হাথুরু সিংকে। তবে সিরিজ বাঁচাতে যে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, তা ঠিকই মানছেন তিনি। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। চেন্নাইয়ে পরাজয়ের পর কানপুর টেস্টের আগে ব্যাকফুটে থেকে অনুশীলনে বাংলাদেশ। পুরো দল যখন ঘাম ঝরাতে ব্যস্ত, তখন কিছুটা মলিন দেখা গেছে সাকিব আল হাসানকে। ব্যাটিং অনুশীলনে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না তারকা এই অলরাউন্ডার। নেট প্র্যাকটিসে ব্যাট হাতে ঠিক আত্মবিশ্বাসী মনে হয়নি সাকিবকে, যার কারণ হতে পারে তার আঙুলের চোট। তবে দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে নিয়ে আসার বাণী শোনালেন বাংলাদেশের কোচ। ফিজিওর সাথে আমি কথা বলেছি, সাকিবের কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি সাকিবের জানা আছে সে আরও ভালো পারফর্ম করতে সক্ষম। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বেশ ভালোই ব্যাট করেছে সে।
রেকর্ড বলছে এই উইকেট স্পিনাররা বেশ সাবলীল, তাই দলে কোনো পরিবর্তন আসবে কিনা তা শুরুর দিনের উইকেট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া টপ অর্ডারে বাঁহাতির আধিক্য কিংবা অফ ফর্ম কোনোটা নিয়েই চাপে নেই দল, জানালেন হাতুরু সিংহে। সাকিবের পারফরমেন্স নয়, সবার পারফরমেন্সেই হতাশ। আমরা আরো ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সে নিজেও ভাবে তার আরো ভালো করা উচিত। বাংলাদেশ দল যখন অনুশীলনে ব্যস্ত নিরাপত্তা নিয়ে, তখন বেশ তৎপর দেখা গেছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীকে। নিরাপত্তার দুশ্চিন্তা বাইরে রেখে কানপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দলের বাকিরা যেভাবে তৎপর ছিলেন, সাকিব আল হাসান অতটাও ছিলেন না, যার কারণটা হয়তো তার আঙুলের চোট, যেটাই দ্বিতীয় টেস্টের আগে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। মমিনুর রিপন, NTV নিউজ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত।